স্পেন ক্যান ফ্লপ দ্য ওয়ার্ল্ড কাপ। স্পেনের এই টিমটা ভালো, বাট সেই গোল স্কোরারের অভাব না হয়ে যায় স্কোয়াডটা। স্পেনের কোচ দে লা ফুয়েন্তে তার ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করছে, এবং এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করার পরে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা দুইটাই হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ তার কিছু প্লেয়ার সিলেকশন, এবং তিনি রিয়াল মাদ্রিদ থেকে কোনো প্লেয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ডাকেন নাই। সো চলেন দেখা যাক কেমন হলো স্পেনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড, এবং আমার অপিনিয়নটাকে এই স্কোয়াডের উপরে, তাদের কত ধরনের সম্ভাবনা আছে বা কেমন সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করার। দেখেন, যদি আমরা স্পেনের ওয়ার্ল্ড কাপ পজিশনের একদম পজিশন ওয়াইজ কথা বলি, ফার্স্টে জিকে পজিশন আছে, এখানে তারা আসলে বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার ডেভিড রায়া আছে, আর কারণে কথা বলার দরকার নাই। এবং এরপরে আসলে ডিফেন্ডার পজিশন, এই ডিফেন্ডিং পজিশন নেই স্পেন কিন্তু মানে কিছুটা ভুগতেছে রিসেন্ট টাইমে। তারা কিন্তু বলেন ন্যাশনস লিগে পর্তুগাল এগেনস্টে বলেন, তাদের ডিফেন্সিভ একটা ডিজাস্টারের কারণে রোনালদো সেই গোলটা আসছে। এবং রিসেন্ট টাইমে ওয়ার্ল্ড কাপে যদি বলেন, তাদের ডিফেন্সে রিসেন্ট ওয়ার্ল্ড কাপগুলোতে পারফরমেন্স বলেন, তাদের ডিফেন্সে তারা আসলে ভুগছে, এবং তাদের ডিফেন্সটা কিন্তু খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্স লাইন না। এর পিছনে অন্যতম কারণ হচ্ছিল তারা আসলে অল্প বয়স্ক এবং মানে তরুণদের দিয়ে তাদের ডিফেন্স লাইন সামলাইছে, এবং 2024 ইউরোতে তারা সাফল্য অর্জন করলেও তাদের ডিফেন্স লাইন কিন্তু কলাপস করার একটা আমরা দেখছি, প্রবণতা আমরা দেখছি। এবং তিনি তার ডিফেন্স লাইনে যাকে যাকে রাখছে, মার্ক কুকুরেয়া আছে লেফট ব্যাকে, সে লেফট ব্যাকে খেলবে এটা জানার কথা ছিল, এবং সেকেন্ড অপশন হিসাবে তিনি গ্রিমাল্ডোকে ডাকছে লেবার কুজেন থেকে। এখন এখানে আসলে রিয়াল মাদ্রিদের আলভারো ক্যারিয়াস নিয়ে কথা বলা যায়। গ্রিমাল্ডো কি আলভারো ক্যারেরাস থেকেও বেটার প্লেয়ার কিনা? এখন দেখেন, এখানে গ্রিমাল্ডোকে ডাকার অন্যতম কারণ হচ্ছিল কুকুরেয়া কিন্তু ডিফেন্সিভলি একটু বেটার পারফরমেন্স করে, তার অফেন্সিভ স্ট্যাটস খুব বেশি ভালো না। কিন্তু গ্রিমাল্ডো হচ্ছিল খুব বেশি অফেন্সিভ ফুলব্যাক। সো তাকে আমার ডাকার পিছনে কারণটা মনে হচ্ছে এটাই যে খুব বেশি অ্যাটাকের প্রয়োজন হলে এখানে আসলে সুইচ করে গ্রিমাল্ডোকে নামাই দিতে পারে। এই জন্য হয়তো বা অ্যালভারো ক্যারেরাসকে ডাকে না। অ্যালভারো ক্যারেরাস ডিফেন্সিভ অফেন্সিভ দুইটা মিলে ভালো প্লেয়ার, এবং তার কোচের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে সে আসলে রিসেন্ট টাইমে ফুটবল খেলতে পারে না রিয়াল মাদ্রিদের হয়ে। সো এটা অন্যতম কারণ হইতে পারে আলভারো ক্যারেরাসকে না ডাকার। সো আমার আলভারো ক্যারেরাসকে না ডাকা নিয়ে আসলে খুব বেশি দ্বিমত নাই। গ্রিমাল্ডো, আলভারো ক্যারেরাস যে কোনো একজনকে ডাকতেই পারতো। এবারে পাউ কুবার্সি, এটা জানার কথা আসবেই। তারপরে আছে হলো মার্ক পিবুল, সে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ একটা সিজন পার করছে। মার্ক পিবুল আমার মনে হয় স্টার্ট করবে তাদের সে স্পেনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। এরিক গার্সিয়া মানে একটা ভালো প্লেয়ার, সেন্টার ব্যাক রাইট ব্যাক বার্সার হয়ে দুটোই খেলতে পারে, ভালো সিজন করছে। তারপরে মার্কাস লরেন্তে মিডফিল্ডে খেলতে পারে, রাইট ব্যাক দারুণ প্লেয়ার, এবং পেড্রো পোরো রাইট ব্যাক, মেট্রো পোরো সিজনটা ভালো গেছে। এখন লাস্ট যে প্লেয়ারটা ডিফেন্স আছে তার নাম হচ্ছিল আইমারিক লাপোর্তে। এখানে ডিন হুইসেনকে রিয়াল মাদ্রিদ থেকে সে ডাকে নাই, তিনি ডাকছেন আইমেরিক ল্যাপোর্ট থেকে। এইটা কেন করছে আমার মাথা কাজ করে নাই। আপনি যদি বলেন যে অভিজ্ঞতা বিচারে বলেন, তাহলে ভাই স্পেনের ফুল টিমটাই তো অভিজ্ঞতা বিচারে পারফর্ম করতেছে না। তারা 24 ওয়ার্ল্ড কাপ তাদের দুইটা ট্যালেন্ট নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালকে দিয়ে করছে। সো এখানে আপনি অভিজ্ঞতা বিচারে আপনি কেন রাখবেন আমার জানা নাই। আরেকটা হচ্ছিল সিজন, যদি আপনি বলেন মানে আইমারিক লাপোর্তের সিজন যে খুব বেশি ভালো গেছে এটা বলার সুযোগ নেই। তার সিজনটা আসলে খুব বেশি ভালো ছিল না, বাজেই সিজন গেছে। এবং ডিন হুইসেনের আসলে বেটার সিজন পার করছে আইমারিক লাপোর্তের থেকে। সিজনের শুরুতে ডিন হুইসেন তো একদম টপ ক্লাস ছিল, এবং সে কিন্তু আসলে খুব বেশি মিস্টেক এই সিজনে করে নাই। তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল ডিন হুইসেনের। মাঝখানে ইনজুরিতে পড়ছিল আপনি বলতে পারেন। এখন তো ভাই গাবি তো মনে করেন 8 ম্যাচ খেলে টিমে চলে আসতে পারে, তাহলে কেন ডিন হুইসেন পারলো না আমার জানা নাই। কেন তিনি আইমারিক লাপোর্ত থেকে ডিসিশনের উপর রাখলেন এটা আমার জানা নেই। এইটা একটা জায়গা যেটা আমার দ্বিমত পোষণ করব। এরপরে যদি আমরা চলে আসি মিডফিল্ডে পেড্রি সে তো থাকবেই, ফাবিয়ান রুইস অবশ্যই ভালো, জুয়েমেন্ডি আর্সেনালের একটা অন্যতম ভালো সিজনের মিডিল পর্যন্ত বা তার একটু শেষ পর্যন্ত 60-70% যখন সিজনে আসলো তখন পর্যন্ত ভালো করতেছিল, লাস্টের দিকে থেকে মিস্টেক করছে, বাট ভালো পিক। এরপর আসে রড্রি, মাস্ট পিক। অ্যালেক্স বায়ানা অ্যাটলেটিকো মাদ্রিদের রিসেন্ট টাইমে সাইনিং, এবং সে ভালো করছে রিসেন্ট টাইমে। এবং মিকেল মরিনো তাদের ট্রাম্প কার্ড, আমার মনে হয় অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার এই স্পেন স্কোয়াডের। যদিও সে ইঞ্জুরিতে ছিল, রিসেন্ট টাইমে ফিটস, বাট তাকে আসলে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা যায়, কারণ কি সে মিডফিল্ড এবং সিএফ দুই পজিশনে খেলতে পারে। এবং এই সিএফ পজিশনটা যে স্পেনের সমস্যা, এটা আমরা সামনে আসলে কথা বলবো তাদের অ্যাটাকিং লাইনের প্রবলেমটা কোথায় আছে। এবং লাস্ট অপশন গাভিকে ডাকার কারণ কি, কি কারণে ডাকলো ডিন হুইসেনকে? সে যদি মানে মানে খুব বেশি ম্যাচ টাইম না পর ইঞ্জুরিতে ছিল এই জন্য ডাকে নাই। গাভি তো ডিন হুইসেনের 3/1 ম্যাচ খেলে নাই। সে 11টা ম্যাচ খেলছে, 8টা ম্যাচে স্টার্ট করছে, এবং তার 8টা ম্যাচে গোল সংখ্যা 0, অ্যাসিস্ট সংখ্যা 1। তার পারফরমেন্সও খুব বেশি হামুরি ছিল না, বার্সার হয়ে লাস্টে ইঞ্জুরিতে কাটাইছে, তারপরে লাস্টে নাইমে কয়েকটা ম্যাচ নট এ গুড পারফরমেন্স অ্যাট অল। তো তাকে ডাকার কারণ সে নিজেই ভালো জানে। আমি এখানে
জানি না কেন গাভিকে ডাকছে, হয়তো কোচের ফেভারিট থাকতে পারে, এরকম প্লেয়ার থাকে, যেমন ইংল্যান্ডের স্কোয়াড আমরা দেখছি কোচের ফেভারিট হিসেবে হয়তো বা কেউ আসছে, কেউ বাদ পড়ে গেছে পার্সোনাল ইসের কারণে, থাকতেই পারে, পার্সোনাল ফেভারিট থাকে কোচদের অল টাইমই, এটা নর্মাল বিষয়। এবং আমরা যদি অ্যাটাক লাইনে আসি, সেন্টার ফরওয়ার্ড লাইনে তারা মিকেল ওরিয়াজাবালকে রাখছে। হ্যাঁ, সেই আমার মনে হয় একমাত্র ফরওয়ার্ড যে আসলে সেন্টার ফরওয়ার্ড সিএফ, যে কিনা আসলে ভালো পারফর্ম করতেছে। বাকি যে যাকে ডাকছে তাদের মধ্যে কে ভালো পারফর্ম করতেছে আমি জানি না। তারপর আছে ডানি অলমো। ডানি অলমো একটা অ্যাভারেজ সিজন খেলছে, এএমএফ ক্যাম হিসেবে খেলবে, অ্যাভারেজ সিজনই ছিল, বার্সার হয়ে খুব বেশি আহামরি পারফরমেন্স ছিল না, মানে একটা অ্যাভারেজ সিজনই পার করছে। কিন্তু স্পেনের জন্য সবচেয়ে এই জায়গা লসের জায়গা হচ্ছিল ফার্মিন লোপেস, যেটা কিনা স্পেন টিমের মূল গোল স্কোরিং একটা জায়গা থাকতো, সেটা আসলে ইনজুরির কারণে ফার্মিন লোপেস মিস করে গেছে। এবং আমার মনে হয় স্পেন টিমের বেস্ট একটা মানে কি বলবো ট্যালেন্ট বা মানে প্লেয়ার বাদ পড়ে গেছে, ফুল টিমের মধ্যে হয়তো বেস্ট প্লেয়ারটা বাদ পড়ে গেছে। এবং নিকো উইলিয়ামসকে ডাকছে, নিকো উইলিয়ামসকে আমরা পরে আসতেছি, পিনোকে ডাকছে। কেন ডাকছে? হয়তো বা উইংয়ে আর কোনো অপশনও তাদের হাতে নেই, পিনো সিজন ভালো ছিল না। বোর্জাকে ডাকছে, ভিক্টর মুনোসকে ডাকছে, আর লামিন ইয়ামালকে ডাকছে। এখন আসেন কথা বলি আমরা স্টার্টিং ইলেভেনটা নিয়ে, ফরওয়ার্ড লাইনে। দেখেন, রাইট সাইডে লামিন ইয়ামাল ফার্স্ট 2 ম্যাচ খেলতে পারবে না, ওয়ার্ল্ড কাপে এটা নিশ্চিত করছে ফাব্রিজিও রোমানো। এবং তিনি আসেন 3 নম্বর ম্যাচটা কি খেলতে পারবেন কি পারবেন না এটা নিয়ে সন্দেহ আছে। এবং স্টানিং করে মানে ইনজুরি থেকে ফিরে ঠাস করে কি তিনি পারফরমেন্স ডেলিভার করতে পারবে নাকি, সেই 90 মিনিট খেলতে পারবে নাকি এটাও সন্দেহ আছে। সো আমার মনে হয় না রাউন্ড অফ 16-এর আগে হয়তো বা আমরা লামিন ইয়ামালকে খুব বেশি ডাইরেক্টলি ইনভলভ দেখতে পারবো স্পেন স্কোয়াডে। সো এবং লেফট সাইডে নিকো উইলিয়ামস, দেখেন স্পেনের 2024 ইউরো স্কোয়াডটা যে যারা দিচ্ছে সেই স্কোয়াডে কিন্তু দুইটা মানে অ্যাটাকিং অপশনটাই ছিল লেফট সাইডে নিকো উইলিয়ামস, রাইট সাইডে লামিন ইয়ামাল, এটা দিয়ে তাদের সেন্টার ফরওয়ার্ড কিন্তু আহামরি লেভেলের এই স্কোয়াডে নাই। এবং দেখেন যদি আপনি কিন্তু আপনার সেকেন্ডার ফরওয়ার্ডকে মিকেল ওরিয়াজাবাল তার মতো প্লেয়ার, সে ভালো প্লেয়ার আমি খারাপ বলতেছি না, বাট হি ইজ নট দ্য স্ট্যান্ডার্ড অফ স্পেন, দ্যাট সেই জিনিসটা আসলে তার মধ্যে নাই, যে স্পেনের নাম্বার 9 প্রপার নাম্বার 9 তার মধ্যে সে ডিপ ডিপ ফল করে, সেই গোল স্কোরিং অ্যাবিলিটিটা আছে তার মধ্যে, বাট সেই ইটা নাই যে নাম্বার 9 প্রপার গোল স্কোরিং অ্যাবিলিটি, সেটা তার মধ্যে নাই। এবং তার সেকেন্ড অপশন হচ্ছিল ফারান টরেস। এখন দেখেন, ফারান টরেস কিন্তু বার্সার হয়ে ট্যাপিনো মিস করে, সে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় কি করবে এটা কোশ্চেনেবল। সো বার্সার যদি আমরা বার্সা বলি কেন, স্পেন লিগের যদি আমরা দেখি যে গোল স্কোরিং প্লেয়ার, দেখেন লামিন ইয়ামালকে যদি আমরা রাউন্ড অফ 16 থেকে রাউন্ড অফ 16-এ তারা এমনি যাবে, এটা নর্মাল বিষয়। তাদের মিডফিল্ড ভালো পারফর্ম করবে, এটা তো একদম মানে কি বলবো চিরন্তন সত্য। কিন্তু তাদের গোলস করার জায়গায় পর্তুগালের যেই জিনিসটা সমস্যা, আমার মনে হয় স্পেনের সেম একই জায়গায় সমস্যা। সমস্যা হচ্ছিল তাদের গোল স্কোরিং প্লেয়ারে। দেখেন লামিন ইয়ামাল কিন্তু মোর অফ এ ক্রিয়েটিভ উইঙ্গার, মানে সে ক্রিয়েট বেশি করে, গোল স্কোর কম করে। নিকো উইলিয়ামসের এই সিজনটা যদি আপনি বলেন, নিকো উইলিয়ামসের সিজন ওয়াজ পাথেটিক। সে প্রায় 31টা ম্যাচ সে খেলছে, তার মধ্যে 6টা গোল 3টা অ্যাসিস্ট, আহামরি কোনো পারফরমেন্স করে নাই। তার টিম এক ম্যাচ যদি আর হারতো তাহলে তারা রেলিগেট হয়ে যেত লা লিগা থেকে। তার টিমের অবস্থা দিয়ে আপনি বুঝতে পারবেন তার অবস্থা, খেলার অবস্থা কি। তো তাদের উইং অপশন এবং লামিন ইয়ামাল কয় ম্যাচ থাকবে কয় ম্যাচ থাকবে না এটা নিয়ে একটা শঙ্কার জায়গা আছে। তাদের উইং অপশনে কিন্তু আহামরি সেই ইটা নাই। এবং এই মিকেল মরিনো কোনোভাবে যদি ফ্লপ করে যায়, ফারান টরেস তো আমরা জানি না কি করবে, সে ট্যাপিনো মিস করে সে বার্সার দাঁড়ানো আছে। স্পেন ক্যান ফ্লপ দ্য ওয়ার্ল্ড কাপ, দেয়ার ইজ এ হাই চান্স ম্যান। আমার মনে হয়, আমি বলতেছি না যে স্পেন ফ্লপ করবে, বাট দেয়ার ইজ এ চান্স দ্যাট স্পেন ক্যান ফ্লপ দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল। পর্তুগালও, আমার কাছে পর্তুগাল স্পেন দুইটা টিমের একই জায়গায় একই রকম মনে হচ্ছে। কেন আমি বলতেছি, দেখেন পর্তুগালের কিন্তু সেই মিডফিল্ড দারুণ, ডিফেন্সও মোটামুটি দারুণ, ভালো ভালো কাজ করে যাবে, কিন্তু তাদের অ্যাটাকে গোল স্কোরার নাই। ঠিক স্পেনের আমার কাছে মনে হয় গোল স্কোরের অভাব আছে। নিকো উইলিয়ামসের ফর্ম ভালো না, লামিন ইয়ামাল অ্যাভেলেবেল না পুরাপুরি রাউন্ড অফ 16 পর্যন্ত। আমার মনে হয় আপনি ফারান টরেস আপনার সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড, এবং মিকেল ওরিয়াজাবাল 15 গোল 4 অ্যাসিস্ট আছে তার সিজনে, বাট ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় সে কতখানি পারফরমেন্স করবে আমার জানা নাই। সুতরাং আপনার কাছে নাম করা সেই গোল স্কোরারগুলো নাই নাই কিন্তু আমারই। আপনার যদি আপনি পিনের কথা বলেন, যাতে উইঙ্গার হিসেবে আনছে, তার 2 গোল 2 অ্যাসিস্ট পুরো সিজনে 30 ম্যাচের মতো ম্যাচ খেলছে। সো স্পেনের কিন্তু আমারই গোল স্কোরার নাই। এবং আমরা কিন্তু এটা কিন্তু রিসেন্ট টাইমে দেখছি, আমরা পর্তুগালের এগেন্সে তাদের কিন্তু পর্তুগালে যখন ডিফেন্স ওপেনও হয়ে গেছিলো, সেখানে কিন্তু তারা কিন্তু গোল করতে পারে, ন্যাশনস লিগে ফাইনালের কথা বলতেছি আমি। এবং তাদের ডিফেন্স লাইনও কিন্তু ওখানে খুলে গেছিলো,
কারণ রোনালদোর যে গোলটা আসছে সেটা কিন্তু রিফ্লেক্ট হয়ে রোনালদোর পায়ে আসছিল আপনার স্পেনের সেন্টার ব্যাক দেখেছে। সো স্পেন টিমটা কম্বিনেশন দারুণ, বাট তাদের রিসেন্ট ওয়ার্ল্ড কাপ যদি দেখি আমরা, তারা একবার মোরক্কোর কাছে 0-0। দেখেন আমি কেন বলছি তারা কেন ফ্লপ করতে পারে, তাদের এই অ্যাটাকারগুলা কেন গোল স্কোরিং মানে পিওর গোল স্কোরারগুলোর অভাব কেন আমি বলছি। দেখেন তাদের যে আপনি 22 ওয়ার্ল্ড কাপে যান, তাহলে আপনি দেখবেন তারা আসলে বাদ পড়ছে হচ্ছিল মোরক্কোর কাছ থেকে পেনাল্টিতে বাদ পড়ছে। তারা 0-0 গোল দুইজনের মধ্যে হয়েছে এবং তারা পেনাল্টিতে বাদ পড়ছে। তার থেকে আগে যদি জান 2018 ওয়ার্ল্ড কাপে তারা রাশিয়ার কাছে বাদ পড়ছে, সেখানে স্কোর লাইন ছিল 1-1, মানে এক স্কোর লাইনে, তারপরে ম্যাচটা পেনাল্টিতে গেছে, তারা আসলে বাদ হয়েছে। তাহলে তাদের কিন্তু ওয়ার্ল্ড কাপের রিসেন্ট টাইমে যদি আপনি দেখেন, তারা কিন্তু 2010 ওয়ার্ল্ড কাপ জেতার পরে 2014 তারা গ্রুপ স্টেজ থেকে বাদ হয়েছে, রাউন্ড অফ 16 থেকে বাদ হয়েছে 2018 সালে, এবং সেই রাউন্ড অফ 16 থেকে আবার বাদ হয়েছে 2022 সালে। এবং তারা কিন্তু খুব বেশি গোল স্কোর করতে পারে না, যে ম্যাচ থেকে তারা আসলে বাদ হয়েছে। সো স্পেনের এই টিমটা ভালো, বাট সেই গোল স্কোরারের অভাব না হয়ে যায় স্কোয়াডটা, আমার এই একটা জায়গায় শঙ্কা লাগতেছে। বাট আর ওই একটা জায়গায় ডিফেন্স লাইনে ডিন হুইসেনকে আমি হয়তো বা দেখলে আরও খুশি হইতাম এই টিমটায়। আপনার আপনার মতামত জানাতে পারেন, আপনাদের কাছে কেমন লাগছে স্পেনের স্কোয়াড, এবং লাইক শেয়ার ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।